গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। ভারতবর্ষের মধ্যে অনেক অনেক জায়গা আছে যেগুলোকে বলা হয় যে বেশ ভূতের জায়গা। এর মধ্যেই একটি আছে রূপকুণ্ড। হ্যাঁ, উত্তরাখণ্ডের রূপকুণ্ডের কথাই আমি বলছি। গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। এই রূপকুণ্ডের উপরই নির্ভর করে আজকের গল্প নির্মিত হয়েছে। এই রূপকুণ্ডের উপরে রিসার্চ করতে আসে ঋতুচেতা অস্ট্রেলিয়া থেকে। তার সঙ্গে পরিচয় হয় কিছু কিছু মানুষের। গল্পের দর্পণে আজকের গল্প রূপসাগর। এই রূপসাগরে যারা যারা কণ্ঠ প্রদান করেছেন তারা হলেন ঋতুচেতা ডালিয়া বসু সাহা, রবিন ও শ্রমিকের ভূমিকায় সুদীপ ব্যানার্জি, পুলিশ অভিষেক মুখার্জি, রবিনের মা ডালিয়া বসু সাহা, অরবিন্দ শুভম মুখার্জি। আসুন শুনে নিই আজকের গল্প রূপসাগর। ঋতুচেতা কলকাতার মেয়ে। হিউম্যান অ্যানাটমি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা। সেই কারণের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে হিউম্যান স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস ডিপার্টমেন্টে কাজ পেল। ফলে কলকাতা থেকে অস্ট্রেলিয়াতে গমন। সেখানে অচেনা অজানা একটা জায়গায় এসে ঋতুচেতা বন্ধু খোঁজার প্রচেষ্টায় যেমন ব্যস্ত ছিল, তেমনি পড়াশোনার প্রতি তার আগ্রহ যথেষ্টই ছিল। পরিবার সেরকম আর্থিক দিক থেকে সচ্ছল না হওয়ার কারণে রুজির জোগাড় করাটা বড় বেশি আবশ্যক হয়ে পড়ল ঋতুচেতার কাছে। ঋতুচেতাকে আমরা এখন ঋতু বলে সম্বোধন করি। তাতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ কলেজের প্রফেসররা এবং কলেজের নতুন বন্ধুরা তাকে ঋতু বলেই ডাকে। ঋতু সেখানে অস্ট্রেলিয়ান বন্ধুদের সহযোগিতায় একটি বেসরকারি স্ট্রিট ফুডের দোকানে পার্ট টাইম কাজ পেয়ে গেল। অস্ট্রেলিয়ায় বাস্কেটবল টুর্নামেন্ট হচ্ছে একটি বড় টুর্নামেন্ট। অধিকাংশ টিনেজাররা এই বাস্কেটবল টুর্নামেন্টে যুক্ত থাকে। কলেজেই অন্য একটি ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারদের। সেখানে রবিনের সঙ্গে তার পরিচয় হয়। রবিনও ঋতুর বন্ধুত্বে সায় দেয়। অন্তত বহুদিন পর বাংলায় কথা বলতে পারবে। রবিনের বাবা মা রবিনকে নিয়ে, রবিন যখন ক্লাস 7-এ পড়ে তখনই অস্ট্রেলিয়া চলে আসে। রবিনের শখ বাংলা লিটারেচার জানা, আর এই শখ মেটাতে পারে একমাত্র ঋতু, কারণ ঋতু কলকাতার মেয়ে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের উপন্যাস তার অধিক প্রিয়। তাই উভয়ের মধ্যে গল্প পড়ে শোনানোর বন্ধুত্ব স্থাপন হল। কলেজ শেষে দুজনে মিট করত ওই স্ট্রিট ফুডের দোকানে। ঋতু সেখানে কাজ শেষে রবিনকে বই পড়ে গল্প শোনাত। রবিনের মনে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা, শরৎচন্দ্রের দেবদাস আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রফুল্ল ভীষণ রেখাপাত করে। রবিনের আরও একটি শখ ছিল যে অন্য সময় অস্ট্রেলিয়ান একটি ক্লাবের হয়ে বাস্কেটবল টিমে বাস্কেটবল খেলত। মাঝে মধ্যে যখন সময় সুযোগ হতো, ঋতুও রবিনের বাস্কেটবল খেলা দেখতে ক্লাবে যেত। এইভাবে দুজনের মধ্যে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করল। এই ঘনিষ্ঠতা একদিন তাদের বন্ধুত্ব ছাড়িয়ে বিশেষ বন্ধুত্বের দিকে টেনে নিয়ে গেল, অর্থাৎ ঋতু রবিনের প্রেমে পড়ল। রবিন যে ঋতুকে ভালোবাসত না সে কথা বলছি না। অবশ্যই রবিন ঋতুকে বিশেষ নজরে দেখতে শুরু করল। বহু চর্চিত হতে লাগল তাদের প্রেম। ইউনিভার্সিটির সব বন্ধুরাই এখন রবিন ঋতুর গল্প আলোচনা করে। হিউম্যান অ্যানাটমির সঙ্গে কাজ করতে করতে ঋতুর ট্রেকিং করার শখও মনে মনে ছিল। কলেজ এক্সকারশনে তারা ব্লু মাউন্টেন্সে বেড়াতে গেল। সেখানে গিয়ে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা গভীর হল এবং এই ঘনিষ্ঠতা আগামী দিনের স্বপ্ন দেখার চোখ খুলে দিল। ঋতুর ছোটবেলা থেকে পাহাড় ভালো লাগত, তাই
অস্ট্রেলিয়া আসার পর থেকেই মনে মনে স্বাদ জাগল অস্ট্রেলিয়ান আল্পস দেখার। এই নিয়ে তাদের দুজনের মধ্যে কথাও হলো। দুজনের মধ্যে কথাবার্তায় আস্তে আস্তে একটা দিন ধার্য হলো তারা অস্ট্রেলিয়ান আল্পসে ছুটি কাটাতে যাবে। পর্বতারোহী একটি দলের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হলো। এদিকে রবিনের সামনেই বাস্কেটবল টুর্নামেন্টের খেলা এগিয়ে আসছে। ক্লাব ভিক্টোরিয়ার বাস্কেটবল টুর্নামেন্টের পরেই তাদের আল্পসে যাওয়ার কথা। আজ সকাল থেকে ঋতুর মনটা কেমন যেন কু গাইছে। ভীষণ রবিনের কথা মনে পড়ছে। আর দুদিন পরে টুর্নামেন্ট, তাই রবিন এখন জোর কদমে প্র্যাকটিস চালাচ্ছে। ঋতু রবিনকে ফোন করে বা তার সঙ্গে দেখা করে তাকে বা তার প্র্যাকটিসে কখনোই বিরতি টানতে চায় না। তাই তার জীবনের যে স্বপ্ন, যেটা সে সফল করুক, এটাও ঋতুর স্বপ্নের মধ্যে পড়ে। হঠাৎ ঋতুর হাতের মোবাইলটা ক্রিং করে বেজে উঠল। আরে রবিন! মোবাইলের ওপারে রবিনের গলা। হ্যালো ঋতু, 3-4 দিন হলো দেখা হয়নি। আজকে বিকেলে তাহলে তোমার দোকানে আসছি। ওকে। আজ কিন্তু দুর্গেশ নন্দিনীর গল্পটা আমাকে শোনাবে। জগৎ সিংহ ও তিলোত্তমার প্রেমটা আমার জানা দরকার। দেখি আমি তোমার জগৎ সিংহ হতে পারি কিনা। অবশ্যই অবশ্যই, জো হুকুম রানা। উভয়ের হাসাহাসিতে আর কিছু কনফিডেন্সিয়াল কথাবার্তার পর উভয়ের মন শান্ত হল। আবার যে যার কাজে ও পড়ায় মনোনিবেশ করল। ঋতু নিজের মাথায় একটা চাঁটি মেরে বলল, যত দুর্ভাবনা আমার মাথায়। সন্ধেবেলায় বঙ্কিম উপন্যাস নিয়ে যথারীতি ঋতু কর্মব্যস্ত স্ট্রিট ফুডের দোকানে কাজ করছে। এমন সময় একটি পুলিশের ভ্যান এসে থামল দোকানের সামনে। পুলিশের ভ্যানটি দেখে ঋতুর বুক ছ্যাঁক করে উঠল। তারপরেই সঙ্গে সঙ্গে নিজেকে সান্ত্বনা দিল, পুলিশ তো রোজই আসে খাবার খেতে, আজকে কেন ওদের দেখে এমন দুশ্চিন্তা হচ্ছে। ঋতুর দিকে এগিয়ে আসা পুলিশটি ঋতুকে জিজ্ঞাসা করল, Who's the owner of the shop? Why? ঋতু আঙুল দিয়ে দেখিয়ে দিল। তারপরে দুজনের মধ্যে যখন কথা হচ্ছে তখন দুজনের চোখই ঋতুর দিকে। ঋতুর মনের মধ্যে ভয়ের সঞ্চার হলো। পুলিশ এবং দোকানের মালিক দুজনেই এখন তার দিকে এগিয়ে আসছে। Dear ma'am, I want to know from you that do you know Robin? Yes, he's my boyfriend. Okay, ma'am, you can come with me. Why? What happened with Robin? Sorry, ma'am. He's now at the hospital and he wants to see you. Oh! My name is Joe Hayden. 4 teenager boys suddenly came and asked him, "Buddy, are you an Indian?" Then Robin said yes. Then one of them hit him with a steel rod in Robin's head. When he fell on the ground, others kicked him. He's very much injured, ma'am. And we totally assume that it was Dandelion Leader's work. ঋতুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার প্রেম, তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা সব যেন নিমেষের মধ্যে ধুলোয় মিশে যেতে লাগলো। ঋতু প্রচণ্ড হাঁপাতে লাগলো। ক্লান্তি যেন তার দু চোখে কেউ টেনে নিয়ে এসে বসাচ্ছে। পুলিশের সঙ্গে গাড়ি শকট ছুটল হসপিটালের দিকে। ঈশ্বরের কাছে সে কি অপরাধ করেছে যে আজ তার জন্য এত বড় শাস্তি, অভিমান আর সঙ্গে সঙ্গে প্রার্থনা। ঈশ্বর, ঈশ্বর, আমার ভালোবাসাকে তুমি এভাবে কেড়ে নিতে পারো না। না না, ছিনিয়ে নিতে পারো না তুমি এভাবে আমার বুক থেকে রবিনকে। না না। গাড়ির চাকা গিয়ে থামল হসপিটালের সামনে। পুলিশের হাত ধরে ঋতুর দৌড় অপারেশন থিয়েটারের দিকে।
অপারেশন থিয়েটারের সামনে রবিনের বাবা মা আত্মীয় পরিজন যারা ঋতুকে চেনে না, কিন্তু রবিনের মা ঋতুকে দেখে ঋতুকে জড়িয়ে ধরে বলল, দেখ ঋতু, দেখ দেখ তোর রবিনকে ওরা প্রায় মেরেই ফেলেছে ঋতু রে, দেখ। এতক্ষণ দম বন্ধ করা বুকের মধ্যে আগুনের স্ফুলিঙ্গটি যেন চোখ দিয়ে তরল হয়ে বেরিয়ে এলো। জোরে কাঁদা যাবে না, চিৎকার করে কাঁদতে পারবে না, কারণ কারণ সে হসপিটালে আছে। তাই মুখের মধ্যে ওড়না চেপে বসে পড়ল মাটিতে। অবাক হয়নি, কারণ রবিন তাকে অবাক করে দিয়ে গেছে। ঋতুর বর্ণনা সে বাড়িতে এমনভাবে করেছে যে আজ তার পরিবারের প্রত্যেকটি লোক তাকে চেনে। অপারেশন থিয়েটারের লাইটটা নিভে গেছে। একটু পরে দরজাটা খোলার শব্দ, একটা সাদা কাপড়ে ঢাকা স্ট্রেচার এগিয়ে আসছে ঋতুর দিকে। সবাই ঝাঁপিয়ে পড়েছে স্ট্রেচারটির ওপরে। শুধু কান্নার আওয়াজে তো কান ফেটে যাচ্ছে, শরীর অবসন্ন হয়ে আসছে। ঋতুর চোখের সামনে অন্ধকার তাকে টেনে নিয়ে যাচ্ছে গভীর অন্ধকারের মধ্যে। দূর থেকে রবিনের কণ্ঠস্বর, ঋতু, 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 আমার আর জগৎ সিংহ সাজা হলো না, আমি আসি। ঋতু চোখ খুলতেই দেখে অস্ট্রেলিয়ান যে সমস্ত বন্ধুরা ছিল তারা ভিড় করে আছে মুখের সামনে। ঋতু দম ফাটিয়ে কাঁদতে শুরু করল। আস্তে আস্তে চোখের জল একসময় থেমে গেল। ফিরে চলতে হবে তাকে স্বাভাবিক জীবনে, কিন্তু কিন্তু কিভাবে সেটা সম্ভব নয়। কিছুদিন মোমবাতি নিয়ে গলায় পোস্টার টাঙিয়ে ইন্ডিয়ান এম্বাসি, পুলিশ স্টেশন সব কিছু সামনে ধর্ণা দেওয়া হলো, কিন্তু নো রেজাল্ট ফাউন্ড। আজ সবাই ভুলে গেছে রবিনের কথা। কলেজ এক্সাম উপস্থিত, তাই পোস্টার ছিঁড়ে গেছে, মোমবাতির মোমও গলে গেছে। সবাই আবার লেগে পড়েছে ইঁদুর দৌড়ের খেলায়। স্মৃতিপটের মধ্যে রয়ে গেছে রবিনের নাম আজ ঋতুর জীবনে। রবিনকে সে কোনো দিনই ভুলতে পারবে না। উচ্ছল সদাহাস্যময় ঋতু আজ যেন এক অন্য মানুষ। আজ সে শুধু ঋতু নয়, আজ যেন মনে হচ্ছে সে সম্পূর্ণ ঋতু চেতা। অস্ট্রেলিয়ান ডিগ্রি নিয়ে অস্ট্রেলিয়ার কাজের অফার ছেড়ে ঋতু ফিরে আসতে চাইল তার দেশ ভারতে। সেই মতোই চিন্তাভাবনা করে এসে পৌঁছালো কলকাতায়, তার বাসগৃহ ভবানীপুরের ফ্ল্যাটে। মা বাবার কাছে ঋতুর দায়িত্ব অনেক। সে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, আর মা বাবা চেয়েছিল একটা ফুটফুটে সংসার। কিন্তু ঋতু স্পষ্ট জানিয়ে দিয়েছে সে বিয়ে করবে না। ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে সে একটি কাজের অফার পেল, যোগও দিল তাতে। এই কারণে ঋতুকে যেতে হবে দিল্লি, দিল্লি থেকে দেরাদুন। দিল্লিতে তাদের কাজ বোঝানোর জন্য ক্যাপ্টেন শমিক এলো। ঋতু জানতে পারল যে তারা কাজ করবে রূপকুণ্ড নিয়ে। রূপকুণ্ড উত্তরাখণ্ডের একটি লেক। 1942 সালে নন্দাদেবী গেম রিজার্ভ রেঞ্জার হরিকৃষ্ণ মাধওয়াল এই লেকটি খুঁজে পান এবং গবেষণা করে জানতে পারেন সেখানে 9ম শতাব্দীর কঙ্কাল রয়েছে। ঋতু এই গল্প শুনেছে আগেই, তবে আজকে হঠাৎ এর উত্থাপনের কারণ কি? ঋতুর প্রশ্ন শমিককে। আচ্ছা শমিক, এত দিন বাদে আজকে হঠাৎ এই কর্মকাণ্ডের উত্থাপনের কারণ কি? দেখো ঋতুচেতা, কিছুদিন আগে আমাদের একটি আর্কিওলজিক্যাল টিম ও অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি আর্কিওলজিক্যাল টিম এই লেকটি সার্ভে করতে গিয়েছিল, এবং সেখান থেকে টিমের 30 জনের মধ্যে 5 জন ফিরে আসতে সক্ষম হয়েছে। বাকিরা হঠাৎই উধাও হয়ে গেল। সেই কারণে এখন ওই এলাকায় কোনো পর্যটক বা ট্রেকারদের প্রবেশ
সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর লোকেরাও সেখানে তৎপর ও পাহারা দিচ্ছে। ওকে। তবে তাদের মধ্যে ভয় আছে যে প্রায়শই নাকি এখানে কঙ্কালের সংখ্যা বাড়ছে। কি করে সেটাই তারা বুঝতে পারছে না। তাই আমাদের সার্ভেতে যেতে হবে। তার কারণ হচ্ছে ভূগর্ভের আরও কঙ্কাল আছে কিনা আর সত্যি সত্যি সেগুলো কত পুরনো তা জানা দরকার। আর আমাদের এই 25 জন কোথায়? কিন্তু যে 5 জন ফিরেছে তাদের ইন্টারোগেট করা হয়েছে? তারা ইন্টারোগেট করার পর্যাতেই নেই। বুঝলাম না ব্যাপারটা। এদের মধ্যে 2 জন মেন্টাল অ্যাসাইলামে ও 3 জন কোমায়। তার মানে অ্যানাটমি ছেড়ে ভৌতিক গবেষণা। দিস ইজ আওয়ার ডিউটি ঋতু। আর যদি তুমি মনে করো ভূত, তাহলে দ্যাটস ইয়োর ম্যাটার। এই বলে শ্রমিক বেরিয়ে গেল। ঋতু মনে মনে ভাবতে লাগলো, আমাদের দেশ কত পিছিয়ে এই বিষয়গুলো নিয়ে। নানা রকম কুসংস্কার ঘেরা হওয়ার জন্য আজ আমাদের দেশ কত উন্নত হতে পারত। সে জায়গায় 1.5 বছর ধরে অপেক্ষা করে তারপর ইনভেস্টিগেশন শুরু হলো। এটা যদি বাইরে হতো তাহলে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তা শুরু হয়ে যেত। বাই দা বাই, চলো লাগ যাও কাম্পে। পরদিন সকালে দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছাড়ল দেরাদুনের উদ্দেশ্যে। দেরাদুন থেকে ঋষিকেশ, সেখান থেকে দেবপ্রয়াগ, তারপর শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ হয়ে ঘাট। প্রায় 234 কিলোমিটার রাস্তা। কাহিল হয়ে পড়ল শরীর, তাই ঘাটে সেদিন তারা রেস্ট নিল। ঘাট সুন্দর ছোট্ট গ্রাম, যেখানে সরজু নদী ও রামগঙ্গা নদীর মিলনস্থল। একদিন এখানে রেস্ট নিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে 2 জন পোর্টারকে জোগাড় করে ঋতুরা এগুলো সুতলের দিকে। সুতলে ছোট্ট একটি ঘর, 2টি খচ্চর এবং 2টি পোর্টার ঋতুদের সঙ্গে থাকবে। আর থাকবেন গুলারি থানার ওসি চমনলাল, 2 জন কনস্টেবল সুখদেব ও করণ। সরু মাটির রাস্তা দিয়ে শুরু হলো তাদের যাত্রা। হাঁটতে হাঁটতে তাদের প্রথম গন্তব্য ছিল পাথর নাচুনি। পাথর নাচুনিতে টেন্ট খাটিয়ে ঋতুরা সেদিন রাত্রি যাপন করবে। রাতের অন্ধকারের জন্য সোলার চার্জ দেওয়া ব্যাটারি লাইট প্রত্যেকটি টেন্টেই দেওয়া হলো। আমি একমাত্র মহিলা ছিলাম বলে আমার জন্য একটু এক্সট্রা প্রিকশন নেওয়া হয়েছিল। টেন্টের চেন টেনে পড়ছি রূপকুণ্ড সম্বন্ধে। 9ম শতাব্দীতে ব্রিটিশরা যখন জাপানিদের আক্রমণের জবাব দিচ্ছিল, তখন অনেক জাপানি সৈনিক এই রূপকুণ্ড এলাকায় আটকে পড়ে। তীব্র জলকষ্ট নিবারণের জন্য তারা এই রূপকুণ্ডের জল খায়। কথিত আছে এই রূপকুণ্ডের জলে বিষ ছিল। সে কি? এই জল পান করার সঙ্গে সঙ্গে জাপানি সৈনিকেরা মারা যায় এবং রূপকুণ্ডের জলে পড়ে যায়। এরপরে অবিন্যস্ত অবস্থায় বহু কঙ্কাল পাওয়া যায়। মূলত তারা কিভাবে মারা গিয়েছিল সেটা নিয়ে এখনও গবেষণা চলছে। ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে একটি রিভিউ বের হয় যে এই রূপকুণ্ড থেকে 30টি কঙ্কাল তুলে অক্সফোর্ড ইউনিভার্সিটি আর্কিওলজিক্যাল টিম গবেষণা চালায় এবং তারাই সেখান থেকে জানতে পারে এটি 9ম শতাব্দীর কঙ্কাল। প্রায় 300 জনের কঙ্কাল এখানে পাওয়া গিয়েছে। অনেকে মনে করেন এই জাপানি সৈন্যরা ফিরে যেতে না পেরে এখানেই আটকে পড়ে ঠান্ডায় অথবা হিমঝড়ে আক্রান্ত হয়ে মারা গেছে। আমার মনে প্রশ্ন আসে, যদি হিমঝড়ে তারা মারা যায় তাহলে বরফের মধ্যে থাকবে,
তাদের কঙ্কাল হওয়ার সম্ভাবনা তো কম। যাই হোক, সকালে উঠে জানতে হবে এখানকার আবহাওয়া কখন কিরকম থাকে, কারণ এখানে না আছে নেট, না আছে মোবাইলে সিগন্যাল, অগত বই ভরসা। না, ঘুম পাচ্ছে, এবার চোখ জুড়িয়ে জুড়িয়ে আসছে। যাই শুয়ে পড়ি। শুয়ে পড়তে যাব এমন সময় বাইরের খসখসানি এবং হাওয়ার তাপাতাপিতে মাঝে মধ্যেই আমার টেন্টটা কেমন যেন নড়ে নড়ে উঠছে। স্বাভাবিক, একদম স্বাভাবিক, প্লাস্টিকের টেন্ট। আর কতক্ষণ হিমঝড় চলবে তা না ভেবে নিজেকে আস্তে আস্তে স্লিপ র্যাকের মধ্যে ঢুকিয়ে চেইন টেনে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছি। ঘুম তখন চোখে গভীর আলো ফেলেছে, হয়তো স্বপ্নের জগতে চলে গেছি। গায়ের উপরে যেন মাঝে মাঝেই একটা শীতল হাতের আদর মনের মধ্যে অনুভব করলাম। একটা হাত আমার মাথা, আমার মুখ, আমার গলা, আমার হাত স্পর্শ করছে আর সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। হাতের পরশটা চেনা, তবে হাতের ঠান্ডা অসম্ভব হয়ে পড়েছে সহ্য করা। মনে মনে ভাবলাম কোনো ইঁদুর ঢুকে পড়েনি তো। ঝটকা মেরে চেনটা খুলে সিপ্র্যাকটা পিঠ থেকে নামিয়ে কোমর থেকে বার করে বাইরে নিয়ে ঝাড়তে শুরু করলাম। বাইরে তখন ঘুটঘুট করছে অন্ধকার। তবে যে অন্ধকার আমাদের সমতলে না, সেই অন্ধকার কিন্তু পাহাড়ে নয়। সাদা বরফের উপর থেকে যেন একটি লাইটের বিচ্ছুরণ হচ্ছে। ঠান্ডা বাতাস, দূরে দূরে উত্তুঙ্গ পাহাড়। মুখ থেকে মাস্ক সরিয়ে ও ভাল্লুকের মতো দেখতে টুপিটা মাথা থেকে খুলে একবার মুন্ডুটা ঘোরাতে শুরু করে চারপাশটা দেখলাম প্রকৃতির অপূর্ব সাজ। রাতেও যে প্রকৃতি এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। দূরে একটা পাথর। মন চাইল ঘুম যখন আসছে না, তখন পাথরটার উপরে গিয়ে বসি। স্লিপ র্যাকটা পাথরের উপর পেতে পাথরের উপর বসে পড়লাম। পাথরের উপর বরফ থাকলে আমার প্যান্ট ভিজে যেতে পারে। চোখটা জলে ঝাপসা হয়ে আসছে। অ্যালপসের কথা মনে পড়ছে। অস্ট্রেলিয়ায় এই অ্যালপসে যাওয়ার কথা ঠিক করেছিলাম আমি আর রবিন। কত স্বপ্ন, কত আশা, কত কি করব, সব শেষ হয়ে গেল। আজ কেন জানি না রবিনের কথা ভীষণ মনে পড়ছে। ভাবতে ভাবতে মনের মধ্যে হলো কি ঠান্ডা, উফ বাবা, কফি খেলে হতো। আমি পাশে চোখ ফেরাতে দেখি একটি কফির মগ নিয়ে আমার পাশে কে দাঁড়িয়ে আছে। মুখ ঘুরিয়ে দেখলাম সুমিক। কফি খাবে? এই, তুমি কি করে বুঝলে আমার কফি খাওয়ার ইচ্ছে হচ্ছে? টেলিপ্যাথি নয়, তোমার স্লিপ র্যাক ঝাড়ার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। তখন আমি কফি করি, আর আমি যখন খাবো তখন তোমাকেও দিই। থ্যাংক ইউ। রাত্রিবেলা এখানে বসে বসে কি ভাবছো? প্রেমের গল্প? আমার পার্সোনাল ব্যাপার। একসঙ্গে কাজের মধ্যে পার্সোনাল আর ইম্পার্সোনাল ব্যাপার আছে নাকি? একসঙ্গে চলতে গেলে পরে পার্সোনাল বাড়িতে সাজিয়ে রেখে তবে আসবে। আর এই ঠান্ডার মধ্যে ওই পিছন উল্টে পড়ে থাকলে টানতে টানতে তো আমাকেই দিতে হতো। You were just like Robin. রবিনটা আবার কে? Boyfriend. Oh, then no chance. চলো ঠান্ডার হাত হিম হয়ে যাচ্ছে, যে যার ঘরে চলে যাই। চলো।
হ্যাঁ, আমি একটা সিগারেট খেয়ে যাচ্ছি। তুমি লাইটারটা এনে দিতে পারবে আমার ঘর থেকে? শিওর। থ্যাংক ইউ। ঋতু কফি কাপটা নিয়ে শ্রমিকের টেন্টের বাইরে রাখা টেবিলে কফি কাপ রেখে শ্রমিকের টেন্টে ঢোকে লাইটার নিতে। শ্রমিকের টেন্টে ঢুকে তার চক্ষু চড়ক কাজ, হাত পা চলছে না, পিঠের শীত দাঁড়া দিয়ে যেন মনে হচ্ছে একটা বরফের স্রোত নেমে যাচ্ছে। ঋতুর চোখের সামনে শ্রমিক তার বিছানায় ঘুমাচ্ছে, তাও আবার অসম্ভব নাক ডেকে। সঙ্গে সঙ্গে শ্রমিকের ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দূরে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে এগিয়ে যেতে থাকে ঋতু। মনের মধ্যে সন্দেহ হলো তার। Maybe Robin, my Robin. কিন্তু পাহাড়ের ঠান্ডা হাওয়ায় হালকা সিগারেটের গন্ধ ছাড়া তার নাকে আর কিছুই পৌঁছালো না। নো ওয়ান দেয়ার। এমন সময় হঠাৎ একটা কালো রঙের কাপড়ের মতো কি ছুটে এসে ঋতুকে চাপতে ধরলো। প্রবল চিৎকার করে সে মাটিতে পড়ে গেল। তারপর দেখি ঋতুর স্লিপ ব্যাগটা তাকে জড়িয়ে ধরেছে। ঋতুর চিৎকারে পুলিশ ইন্সপেক্টর, দুজন কনস্টেবল এবং শ্রমিক চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে আসে ঘর থেকে। What happened? No, nothing. Then why you were shouting? Sorry, very sorry, friends. Sorry. ঋতু, শুতে যাও, আর শোয়ার আগে অবশ্যই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিও। Rascal. পরদিন তাদের যাত্রা শুরু। পাথর নাচনি থেকে ভগবান বাসা। আজকে এখানে তাদের রাত্রি যাপন। ঋতু জানে না আজ রবিন আসবে কিনা। রাতে প্রায় জেগেই রইল সে। জেগে জেগেই ভোরের সূর্যোদয় দেখল। ভগবান বাসার উচ্চতা থেকে রূপকুণ্ডর দূরত্ব অনেকটা, কিন্তু দূর থেকে রূপকুণ্ডকে দেখা যাচ্ছে। চারিদিকে সাদা আর মাঝখানে পান্না সবুজ, মাঝে মাঝে বরফের লেয়ার, কুয়াশা ঘেরা প্রান্তর, কালো কালো পাথর ডিঙিয়ে ডিঙিয়ে আস্তে আস্তে পথ চলা। এখানে কিছুদিন তাদের কাজকর্ম হবে। সামরিক বাহিনীর লোক উপস্থিত। তাদের সঙ্গে কথাবার্তার পর এবার লেকের দিকে এগোতে শুরু করলো তারা। দু চারটে কঙ্কাল চোখের সামনে পড়ল। কঙ্কালের হাড় থেকে হাড়ের একটু গুঁড়ো সংগ্রহ করে প্লাস্টিকের থলেতে ভরে নিল পরীক্ষা করার জন্য। ছোট্ট একটি ল্যাবরেটরিও তৈরি হয়ে গেল সামরিক বিভাগের কর্মী, পোর্টার ও দুজন কনস্টেবলের সহায়তায়। অক্সফোর্ড ইউনিভার্সিটির গল্প একদম সত্যি। এগুলো নবম শতাব্দীরই কঙ্কাল। তবে এগুলো জাপানিজ, চাইনিজ না ইন্ডিয়ান তা বোঝার মতো জিনিস সংগ্রহ করে এখানে নিয়ে আসেনি। তবে ডিএনএ টেস্ট করে বোঝা গেছে এই সমস্ত কঙ্কালগুলো পুরুষের কঙ্কাল। একটু পরে জলখাবার খেয়ে লেগে পড়তে হবে কুণ্ডের ভেতরের কিছু কঙ্কাল পরীক্ষার জন্য। সন্ধে হয়ে আসছে, তাই বেশিক্ষণ কুণ্ডের কাছে থাকা যাবে না। এরকমই সামরিক বাহিনীর আদেশ। সেনা জওয়ান অরবিন্দের সঙ্গে কুণ্ডের পাশটা ঘোরার জন্য গেল ঋতু। কুণ্ডের স্বচ্ছ জলের তলায় অসংখ্য কঙ্কালরাজি চোখে পড়ল তাদের। অরবিন্দকে ঋতু জিজ্ঞাসা করল, আচ্ছা অরবিন্দ, তোমরা যে এতদিন আছো, কিছু অলৌকিক দেখেছো? हाँ बीबी जी, अलौकिक किछु देखा नहीं, लेकिन भौतिक देखेছি অনেক। ভৌতিক কিরকম? हाँ, रातेर बेला कुंड के पानी से रोशनी निकलता है। আচ্ছা, आसमान থেকে পরীরা নামে। और लेडीज नॉट अलाउड, लेडीज नॉट अलाउड, दूर से कोई जिनो बोलती থাকে। তুমি নিজের কানে শুনেছো?
हाँ बीबी जी, কখন হয় এটা? ये रात को 2-3 হবে। আর তোমার পরিণামা? ও তখনই আচ্ছা, কি আর ও টাইমে ঘড়ি দেখার সময় কি ম্যাডাম থাকে? বেশ ভালো জিনিস তো। আজকে আমি দেখব, আমার সঙ্গে থাকবে? পাগল না, দিমাগ খারাপ। কেউ? আরে খবরদার বিবি জি, ওদিকে যাবেন না। কেউ? এটা কথা বলি, আমরা সব কিছু আবিষ্কার করেছি বটে, লেকিন কিছু জিনিস আছে যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার করার পর ওই ট্রাভেলারদের জন্য খোলা উচিত নেই হয়। আমি কি আমার ঘরে বাঘ, সিংহ, নিউল, পিছা, সাপ लेके ঘর করব? না। তাহলে তাদের ডেরায় আমরা কেন ঢুকবো? আমাদের অসুবিধা হয় আর তাদের অসুবিধা হয় না, সেটা বুঝার মতো দিমাগ আমাদের মতো আদমি নেই। চুপ হয়ে গেলাম অরবিন্দের কথায়। একজন কনস্টেবল অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি ফেরত একজন অ্যানাটমি ডিপার্টমেন্টের শ্রেষ্ঠত্ব প্রাপ্ত মহিলাকে এমন এক বাস্তব শিক্ষা দিল যা কোনো প্রফেসর দেননি। অরবিন্দকে থ্যাঙ্কস জানিয়ে ফিরে এলাম টেন্টে। টুকিটাকি কাজকর্ম করে হাবিলদার করণের তৈরি সয়াবিন আলুর তরকারি আর ভাত খেয়ে টেনে ঘুম দিলাম, কারণ পরদিন অনেক কাজ। সকালবেলায় সেদিন ঘুম ভাঙল অনেকটা দেরিতে, প্রায় 8টার সময়। আর বেরিয়েই শ্রমিকের সঙ্গে দেখা। কে, শরীর ঠিক আছে তো? অ্যাবসলিউটলি। রাতে কিছু টেনেছিলে নাকি? ভাত আর সয়াবিন আলুর তরকারি। আপনি? রাম। ইডিয়েট। ঋতুদের টোটাল টিম, সামরিক বাহিনীর 4 জন পর্যবেক্ষক সবাই এসে উপস্থিত হলো রূপকুণ্ডের কাছাকাছি। সবাই যে যার নিজেরা নিজেদের মতো বিভিন্ন কোণ বেছে নিল, লেগে পড়ল কাজে। জলের কাছাকাছি বসে ইনস্ট্রাকশন ফলো করছে ঋতু। এমন সময় জলের মধ্যে থেকে একটা বুদবুদ ভেসে উঠল। সেটা ভালো করে দেখতে জলের কাছাকাছি যেতেই ঋতুর পা যেন তার নিজের মুখের সামনে উঠে এলো। ঋতু মনে মনে ভাবছে সে পড়ছে, ঝপাং করে আওয়াজ। তারপরেই চোখের সামনে সাগরের মতো নোনতা জল, অসম্ভব ঠান্ডা। তারপর আর কিচ্ছু জানে না সে। চোখ যখন খুলল তখন সে দেখতে পেল একটা সাদা আলো রশ্মি দিয়ে কে যেন হেঁটে আসছে। অবয়বটা তার ভীষণ চেনা। হ্যাঁ, রবিন। কি ম্যাডাম, বাড়ি যাবেন? কখন? এখন আমার সাথে? তুমি তো জানো আমার কাজ কমপ্লিট না হলে আমি চাই না। আর কতদিন অপেক্ষা করব বলো? নিকু, তুমি না জগৎ সিংহ তো তিলোত্তমাকে ছিনিয়ে নিয়ে গেছিল। তুমি পারছো না। সেখানেই তো সমস্যা ম্যাডাম। কাজ না শেষ হলে তো জগৎ সিংহ আসতে পারে না। আমার কাজটা খুব ডিফিকাল্ট জানো। এই অ্যানাটমি থেকে ইনভেন্ট করতে হবে যে এরা কি করে মারা গেল। হাউ ইজ ইট পসিবল? মে আই? অফকোর্স। 1800 শতাব্দীতে, অর্থাৎ 1800 শতাব্দীতে এখানে অনেক মানুষের বসতি ছিল। কিছু মানুষ পালিয়ে এসেছিল চীন, জাপান থেকে। তখন তাদের ব্রিটিশ সৈনিক থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। এই সৈনিকদের খোঁজার জন্য বিশেষ একটি ব্যাটালিয়ন টিম তৈরি করা হয়, যে টিমটি গোর্খা টিম বা গোর্খা রেজিমেন্ট বলে পরিচিত ছিল।
ইংরেজরা তাদের প্রলোভন দেখিয়ে ইংল্যান্ডে নিয়ে যাবে এই মানুষ প্রকাশ করেছিল, তবে সেখানে না নিয়ে গিয়ে তাদের এখানে ছেড়ে রেখে তারা পালায়। পাহাড় টপকে তারা ফিরে যেতে পারবে তাদের সঠিক গন্তব্যে। এই মানুষে তারা বেরিয়ে পড়ে, কিন্তু তারা সঠিক জায়গায় আর পৌঁছতে পারে না। প্রবল তুষার ঝড় ও ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়ে তারা মারা যায়। তার মানে তুমি বলতে চাও এরা সবাই সৈনিক ছিল? যদি সৈনিক থাকে তাহলে তাদের অস্ত্রও থাকবে, তাহলে সেগুলো কোথায়? তাদের বিনা অস্ত্রে ছেড়ে দেওয়া হয়েছিল। এর সত্যতা প্রমাণ করব কিভাবে? এ জগতে অনেক কিছু জিনিস আছে যা সত্য, কিন্তু কতটুকু প্রমাণ হয়? তুমি এত সব জানলে কি করে বলো না? তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো? কাজ শেষ করে যাব। তাহলে যাও। প্রচণ্ড রাগে হঠাৎ ঋতুর বুকে একটি ঘুষি মারল রবিন। ঘুষিটি খাওয়ার পর তার মুখ চোখ অন্ধকার হয়ে গেল। ঋতু ভাবছে, রবিন তো এরকম আচরণ কোনোদিন করেনি তার সঙ্গে, তাহলে এরকম কেন করল? আবার একটি ঘুষি, আবারও একটি ঘুষি। বুকের ভেতর থেকে কিছু একটা উগরি আসছে। এমন সময় চোখের সামনে ঋতু দেখে শ্রমিক, দুজন কনস্টেবল এবং একজন সামরিক বিভাগের একটি পর্যবেক্ষক তার বুকের ওপর ঘুষি মারছে আর মুখ দিয়ে জল বের করছে। ঋতুকে ফিরিয়ে আনা হলো নিজের টেন্টে। সেখান থেকে ফিরে এলো হেলিকপ্টারে করে দেরাদুন, তারপর দিল্লি, তারপর কলকাতা। আজও আমার কাছে রূপকুণ্ডের গল্পটা রূপসাগরের মতোই অজানা। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।